প্রিয় দর্শক, এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপন আজকের পর্বে সকলকে স্বাগত। আজ আমাদের সাথে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে এবং পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। 2025 সালের 10 সেপ্টেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। কথা বলতে চাই দেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে, জানতে চাই আগামী দিনের তারুণ্যের রাজনীতি নিয়ে তার ভাবনা। আসিফ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্বাগত এশিয়া পোস্টের আজকের আয়োজনে। ধন্যবাদ। একটু শুরু থেকে কথা বলতে চাই, দেশের প্রয়োজনেই আপনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন ছাত্রদের প্রতিনিধি হিসেবে। এরপরে আবার বর্তমানে আপনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন এবং বর্তমানে সরকারের বাইরে থেকে আপনি সাধারণ জীবনযাপন করছেন। এখন কেমন লাগছে? আমার মনে হচ্ছে যে আমি আমার স্বাভাবিক জায়গায় ফিরে এসেছি। আমরা দীর্ঘদিন 5-6 বছর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং মানবাধিকার সহ আরও কিছু বিষয় নিয়ে আমরা আমাদের অ্যাক্টিভিজম করেছি সেই সময়টাতে। পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা হয়, কিন্তু ওই জায়গাটা আমার মনে হয় অনেক বেশি সাফোকেটিং ছিল এবং একদম 9 to 5 অফিস, তারপরে কাজ করা। তবে মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি, সেটা অবশ্যই আনন্দের। তবে এখন আবার রাজনৈতিক জাতীয় রাজনীতিতে পা রাখা এবং যারা গণঅভ্যুত্থানে আমরা একসাথে গণঅভ্যুত্থানটা করেছিলাম তাদের দল, আমাদের দল এনসিপিতে একসাথে কাজ করা। কোন জীবনটা বেশি এনজয় করছেন? এনজয় তো করতাম, সবাই সবসময় যেটা বলে আর কি, যায় দিন ভালো যায়। তো এনজয় তো করতাম আগের যে স্টুডেন্ট পলিটিক্সের সময়টা, সেই সময়টাকেই বেশি। তবে এখনও রাজনীতিতে যেহেতু আমরা নতুন, আমরা শিখছি এবং জনমানুষের ভয়েস হয়ে ওঠার, কণ্ঠ হয়ে ওঠার চেষ্টা করছি, জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করার চেষ্টা করছি এবং এই প্রতিদিনই নতুন নতুন শেখার সুযোগ পাচ্ছি। এই জন্য এই সময়টাই বেশি ভালো লাগছে। যেই সময়টার কারণে আজকের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হিসেবে পরিচিতি পেয়েছেন, জুলাই আন্দোলন, গণ অভ্যুত্থান চলাকালীন সময়, বিশেষ করে জুলাই মাসটাতে, মানে বিশেষ কোন স্মৃতিটা আপনাকে বেশি আন্দোলিত করে বা বেশি স্মরণ করায় আপনাকে? সেই সময়ের আসলে প্রত্যেকটা ঘটনাই তো স্মরণীয়। তবে আমাদের যখন আবু সাইদ প্রথম শহীদ হয়, আমার মনে আছে আমরা তখন শহীদ মিনারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের কর্মসূচি চলমান ছিল এবং কর্মসূচির মাঝখানেই খবর আসে যে আমরা জানতে পারছিলাম যে বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, কিন্তু খবর আসে যে আবু সাইদ শহীদ হয়েছে। তো প্রথমে বিশ্বাস হচ্ছিল না, পরে আমরা কয়েকজন পরিচিত সাংবাদিকদেরকে ফোন করলাম, তারা ভেরিফাই করে বললেন যে শহীদ হয়েছে। তো ওই সময়টাতেই মনে হচ্ছিল যে এটা একটা বিশেষ মুহূর্ত এবং ওই সময়টাতে প্রথম মনে হচ্ছিল যে আমাদের কোটা সংস্কার আন্দোলন থেকে, যেহেতু আমাদের একজন ভাই শহীদ হয়েছেন এবং আন্দোলনে ক্র্যাকডাউন শুরু হয়েছে সারা দেশে, সেই জায়গা থেকে আমরা এখন কোটা সংস্কার আন্দোলন থেকে এই সরকারের পতনের আন্দোলনের দিকে যেতে হবে। ওই টার্নিং পয়েন্টটা, ওই ট্রানজিশনাল পিরিয়ডটাই আমার বারবার মনে পড়ে। তখন মনে হয়েছিল কিনা যে এই আবু সাইদের জায়গায় আপনি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও থাকতে পারতেন? এটা তো আমাদের সৌভাগ্য যে আমাদেরকে মহান আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। হয়তো আমাদের দ্বারা আরও কিছু কাজ করার বাকি আছে, সেই জন্যই। কারণ আমরা যেই অবস্থায় ছিলাম, আমাদের আশপাশ থেকে এবং আমাদের সহযোদ্ধারা প্রায় 200 সহস্রাধিক শহীদ হয়েছেন এবং আমরা একেবারে সামনের সারিতে থেকেও যে এখনও বেঁচে আছি, এটা অনেক সময় মাঝে মধ্যে অস্বাভাবিক লাগে। যে কারণ ওই সময়টাতে গুমের শিকার হয়েছি, ডিবিতে ছিলাম এবং 5 তারিখ আমার নিজের সামনে 3-4 জন গুলিবিদ্ধ হয়ে চানখারপুলে শহীদ হয়েছে। চানখারপুলের ওই মামলাটাই শেখ হাসিনার রায় হয়েছে। তো ওই অভিজ্ঞতার মধ্য দিয়ে বেঁচে ফিরে আসা, এটা আমার মনে হয় আমাদের জেনারেশনে যারাই আন্দোলনে ছিল, যারাই রাজপথে ছিল, সবার জন্য একটা নতুন অভিজ্ঞতা, নতুন জীবন পাওয়ার মতো। আপনার যে লং মার্চ টু ঢাকা দিয়েছিলেন কর্মসূচি, শুরুতে 3 তারিখ বা 4 তারিখে সম্ভবত প্রথমবার ঘোষণা করেছিলেন, যেটা হওয়ার কথা ছিল 7 তারিখ বা 6 তারিখে। 6 তারিখে হওয়ার কথা ছিল, পরে এসে সেটা 5 তারিখে আনতে হলো। একটু জানতে চাই যে হঠাৎ করে 5 তারিখে কেন আনতে হলো সেটা?
আমাদের পরিকল্পনাটা ছিল যে আমরা মানে কর্মসূচির ধারাবাহিকতাটা ঘোষণা করে রাখবো, কারণ সে সময় আবার একটা ভয় ছিল যে আবার ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মানুষের সাথে কমিউনিকেশন করাটা, যেহেতু মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে, আমরা এক ধরনের ব্ল্যাকআউটের মধ্যে ছিলাম। তো সেই জায়গা থেকে আমরা আগেই 2 দিনের কর্মসূচি ঘোষণা করি। 4 তারিখ, 5 তারিখ আমাদের কর্মসূচি ছিল, কয়েকটা সমাবেশ করার ডাক দিয়েছিলাম আমরা, আর 6 তারিখ লং মার্চের ডাক দিয়েছিলাম। এবং স্বাভাবিকভাবেই সারা দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষের ঢাকায় আসতে একটু সময় এবং প্রস্তুতির প্রয়োজন, সেজন্য একদিন গ্যাপ রেখে দিয়েছিলাম। কিন্তু যত দিন গড়াতে থাকে, 4 তারিখ আমরা দেখলাম যে গোলাগুলি বাড়তে থাকে এবং নিহতের সংখ্যা বাড়তে থাকে। আবার আমরা খবর পাচ্ছিলাম যে ঢাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে, বাসে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র সহ ঢাকায় আসছে। তো তাদের ঢাকা দখলের এক ধরনের পরিকল্পনা আছে। আবার ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার এক ধরনের রিউমার তখন চলাচ্ছিল, বারবার আসছিল। এবং তখনই আমরা আমি আমার মনে পড়ে যে হোয়াটসঅ্যাপ কলে সবাইকে পাওয়া যায়নি দিনের বেলায়, তখন অনেকেই আন্দোলনে ছিলেন। এবার নাহিদ ইসলাম ভাইকেও পাইনি, তিনি আন্দোলনে ছিলেন। ফোন বন্ধ করে স্বাভাবিকভাবে ফোন ট্রেস করে তখন উঠিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনার জায়গা থেকে নিরাপত্তার জন্য ফোন বন্ধ করেছিলেন, তো ওনার সাথেও যোগাযোগ করতে পারিনি। হোয়াটসঅ্যাপ কলে তখন আমার সাথে বাকেট ছিল, হোয়াটসঅ্যাপ কলে কাদের, রিফাত, মাহিন সহ আরও 2-3 আমরা 4-5 জন কথা বলে তখন ডিসিশন হয় যে নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে লং মার্চটা অ্যানাউন্স করে দিব। কিন্তু আনফর্চুনেটলি পরের 1 ঘন্টায় আমি অনেকে কানেক্ট করতে পারিনি। সেদিন রাতে পরে কথা হয়েছিল, একেবারে রাত 10টা-11টার দিকে। তারপর আমার মনে হলো যে বেশি দেরি হয়ে যেতে পারে, কারণ এই কর্মসূচি যদি রাতে ঘোষণা দিই তাহলে তো বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে পারবে না। তো সেই জায়গা থেকে তখন একদিন আমরা এগিয়ে নিয়ে আসি এবং ওই ঘোষণাটা বিকেলের দিকে দেয়া হয়। এখন কি মনে হয় যে একদিন এগিয়ে আনাটা সঠিক সিদ্ধান্ত ছিল কিনা? অনেক আনসার্টেনিটি ছিল সে সময় ভয় ছিল যে একদিন এগিয়ে নিয়ে এসে আসলে সফল করতে পারবো কিনা, মানুষ সাড়া দিবে কিনা, ঢাকার বাইরে থেকে আসতে পারবে কিনা। যদিও অনেক দূর থেকে আসতে পারেনি, কিন্তু আশেপাশের জেলাগুলো থেকে অনেকেই এসেছে, অনেক প্রতিবন্ধকতা পার করে তারা এসেছেন ঢাকায়। তো তারপরেও 5 তারিখের পরে তো মনে হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটা সিদ্ধান্ত ছিল। কারণ কোনোভাবে যদি আমাদের এই যে বেশি সময় দেওয়ার সুযোগ নিয়ে ঢাকায় নেতাকর্মীদেরকে নিয়ে এসে আবার আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করে তারা যদি কোনোভাবে আমাদেরকে আবার ডিফিট করতে পারতো। প্রথমবার তো ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা আন্দোলন তখনই সফলতার দিকে চলে যাচ্ছিল, যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায়, বরিশাল, অনেকগুলো জায়গা আন্দোলনকারীদের দখলে চলে এসেছিল। তো ব্ল্যাকআউট করে তখন গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করে তারপরে তারা কিন্তু প্রথম দফায় আন্দোলনটাকে কন্ট্রোল করতে তারা সফল হয়। তো দ্বিতীয় দফায়ও এটা হতে পারতো। তো সেই জায়গা থেকে যখন এই ডিসিশনটা নেওয়া হয়, এই আনসার্টেনিটিটা ছিল, তো সময় দিলে তারা এটা করতে আবার সফল হওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই জায়গা থেকে আমরা যদি কোনো কারণে ব্যর্থ হতাম তাহলে তো এই স্বাভাবিক ব্লক রেইড, তারপরে গুম খুন এগুলো চলতোই। এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে শেখ হাসিনা একটা পর্যায়ে আমাদেরকে হত্যা করারও নির্দেশনা দিয়েছিলেন, সেগুলোর কল রেকর্ড আমরা এই যে ফাঁস হয়েছে আমরা শুনতে পেরেছি। তো যে কোনো কিছু হতে পারতো। তো যে 5 তারিখের ঘোষণাটার ফলে এবং 5 তারিখে মানুষের সমর্থন এবং মানুষের রাজপথে নেমে আসা, এই ঘোষণার প্রতি সমর্থন দেখিয়ে, এবং 5 তারিখেও প্রায় 400-500 মানুষ শহীদ হয়েছিলেন। একদিনের মধ্যে সর্বোচ্চ ছিল সেটা পুরো গণঅভ্যুত্থানে নেমে আসার ফলে এই সফলতাটা এসেছে। তো সেই জায়গা থেকে এই সিদ্ধান্তটা খুবই সময়োপযোগী একটা সিদ্ধান্ত ছিল। মানে 5 তারিখে যেটা ঘটতে যাচ্ছে, গণ অভ্যুত্থানের চূড়ান্ত রূপ, এটা আন্দাজ করতে পেরেছিলেন কি তার আগে কখনো? এক দফা ঘোষণার পর থেকে তো আমাদের আর কোনো মানে ওয়ে ব্যাক ছিল না, সেখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় ছিল না। ফিরে যাওয়ার উপায় আবু সাইদের মৃত্যুর পর থেকেই ছিল না। এক দফার ঘোষণার পর থেকে আমাদের কাছে ছিল এটা ডু অর ডাই, যে যদি সফল হই তাহলে হলাম, আর সফল না হলে মৃত্যুবরণ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো কিন্তু 5 তারিখের মধ্যেই এটা হবে, আমরা এভাবে হয়তো বুঝিনি যে এত দ্রুত পতনটা হবে। কারণ শেখ হাসিনা আরও শক্তি প্রয়োগ করার কথা ওইভাবে আমরা ভেবেছিলাম। তো এই জন্য আমাদের প্রস্তুতি ছিল দীর্ঘমেয়াদী, যদি প্রয়োজন হয় অসহযোগ আন্দোলন, যেটা আমরা দিয়েছিলাম। তবে মানুষ এত পরিমাণ সমর্থন দেখিয়েছে এক দফার প্রতি, এবং আমাদের এক্সপেকটেশনের থেকেও বেশি মানুষ রাজপথে নেমে এসেছে, ফলে সেটা খুব দ্রুত সময়ের মধ্যেই সম্ভব হয়েছে।
তো কর্মসূচি ঘোষণার পরেও সারা রাত জেগেছিলাম এবং সারা রাতেই একটা কনসার্ন যে আসলে সফল হবে কিনা, মানুষ আসবে কিনা। তারপরে খবর পাচ্ছিলাম যে ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে মানুষ আসছে, কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ এবং সেনাবাহিনীর ব্যারিকেডে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। অনেকে ধান ক্ষেতের মধ্য দিয়ে পার হয়ে, ব্যারিকেড পার হয়ে ঢাকায় এসেছেন। এবং 5 তারিখ সকালেও ইভেন যখন গোলাগুলি চলছিল, মানুষজন সমবেত হতে পারছিল না, বিভিন্ন মোড়ে মোড়ে গুলি করছিল। আমি নিজেও ছিলাম, প্রায় দুপুর 12টা পর্যন্ত আমি ছিলাম চানখারপুলে, সেখান থেকে ভিতরে ঢুকতে পারছিলাম না। আগালেই গুলি করছিল এবং সেখানেও 4-5 জন সেদিন শহীদ হন। তখন একটা আবার ভয় চলে এসেছিল যে আমরা হয়তো সফল হব না, যেভাবে গুলি চলছে, যেভাবে ইয়ে করছে। কিন্তু মানুষের অদম্য স্পৃহা এবং সাহসিকতার কারণে এই যে গুলি করছে, কেউ মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, তাকে পেছনে নিয়ে গিয়ে আবার সামনে যাওয়া, এই যে মৃত্যুর দিকে ধাবিত হতেও দ্বিতীয়বার মানুষ চিন্তা করছিল না, এটার কারণেই সেদিন আমরা সফল হয়েছিলাম। সম্পূর্ণ সময়টাই আসলে ভয়, সাহস, শক্তি এবং যে ঝুঁকি, সেটার মধ্য দিয়ে গেছেন আসলে। পরিবারের সাথে এর মাঝে কি আপনার কথা হয়েছিল সেই সময়টাতে? পরিবারের সাথে প্রথম দিকে পরিবার জানতো না যে আমি আন্দোলনে যুক্ত হয়েছি। যখন পরবর্তীতে আমাকে তুলে নিয়ে যায় তখন জানতে পারে, এবং তখন থেকেই পরিবার বিভিন্নভাবে খোঁজাখুঁজির চেষ্টা করা এবং পরবর্তীতে ডিবি থেকে ছাড়িয়ে আনার জন্য চেষ্টা করা, এগুলো করছিল। এবং আমার একটু নন পলিটিক্যাল ফ্যামিলি, এবং তাদের জন্য এটা খুব নতুন এক্সপিরিয়েন্স এবং অনেক কষ্টের ছিল সেই সময়টা। বাট তারপরে ডিবি থেকে বের হওয়ার পরে ওনারা বলেছিলেন যে বাড়িতে ফিরে যাওয়া, আন্দোলনে না থাকা, কিন্তু তখন কথা শুনি নাই, স্বাভাবিকভাবেই আন্দোলনটা কন্টিনিউ করার দিকে তখন মনোযোগ দিয়েছিলাম। তো এতটুকুই যোগাযোগ সে সময়টা হয়েছিল। একসাথেই তো আপনারা আসলে তরুণরা যারা আন্দোলন করেছেন, আপনারা এনসিপি গঠন, যদিও আপনি পরে যুক্ত হয়েছেন, এনসিপি গঠন হয়েছে, আপনি সরকারে গেছেন। আবার দেখা যাচ্ছে এনসিপি গঠন হওয়ার পরেও অনেকে এনসিপি থেকে বের হয়ে গেছে, আবার এনসিপি ছাড়াও অনেকে অনেক রকম সংগঠন করেছে। এই যে একসাথে তো থাকা যেত, এই বিভেদটা কি হচ্ছে কিনা? বা আমার মনে হয় জুলাই গণঅভ্যুত্থানের জুলাই গণঅভ্যুত্থান রাজনীতিতে একটা নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে, এবং সেটা খুবই অত্যন্ত বাস্তব এখন নির্বাচনের পরও আমরা বুঝতে পারছি। এবং এখানে শুধু একটা দলেরই রাজনীতি করবে, সবাই একই জায়গায় রাজনীতি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমার মনে হয় যে এখানে যত বেশি রাজনৈতিক দল কিংবা প্ল্যাটফর্ম হবে তত আমরা শক্তিশালী হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটটা শক্তিশালী হবে। এখানে সবার মতামত যে একই রকম হবে তাও না, মত পার্থক্য আছে, অনেকের স্ট্র্যাটেজি ডিফারেন্ট হতে পারে। ইভেন এক আদর্শের লোকেরাই তো সবাই এসে জুলাই গণঅভ্যুত্থান করে নাই, ভিন্ন বিভিন্ন আদর্শ মতাদর্শের মানুষজন আছে। কিন্তু আমার ইয়ে থাকবে যে সবাই যেন গ্রো করে, যারাই বিভিন্ন প্ল্যাটফর্ম করছেন তাদের প্রতি আমার শুভকামনা থাকবে। তাহলে আলটিমেটলি কালেকটিভলি আমরা স্ট্রং হব। জুলাই গণঅভ্যুত্থানকে যারা ধারণ করে তাদের শক্তিটা আরো কনসলিডেটেড হবে। যে যেখানে আছে সেখানেই থাকুক, কিন্তু জুলাইকে ধারণ করে থাকুক। জি। আচ্ছা, আপনি তো সরকারি ছিলেন, তো সরকারি থাকাকালীন সময়ে নিঃসন্দেহে আপনারা যারা ছাত্র প্রতিনিধি ছিলেন, আপনাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা তুলনামূলক অনেক বেশি ছিল। সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল আপনাদের নিয়ে জুলাইয়ের শক্তি হিসেবে, কতটা সফল মনে করেন নিজেকে এসব প্রত্যাশা পূরণে? আমার মনে হয় আমরা আসলে মানুষের প্রত্যাশা খুব এবারের গণঅভ্যুত্থানের পরে সাধারণ মানুষের প্রত্যাশাটা ছিল যে বাংলাদেশের রাষ্ট্রের একটা কাঠামোগত পরিবর্তন এবং সংস্কার হবে, এটাই সবাই চেয়েছে, যেটা আমাদের এক দফাতেও ছিল। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকটা রিডিউসড ওয়েতে যেভাবে ড্রাস্টিক চেঞ্জ জনগণের প্রত্যাশা ছিল সেটা করা সম্ভব হয় নাই। সরকারের লেজিটিমেসি এবং এজেন্সি প্রশ্নবিদ্ধ হয়েছে বিভিন্ন সময়। সেই জায়গা থেকে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা পর্যায় পর্যন্ত সেটা হয়েছে জুলাই সনদ এবং গণভোট টার মাধ্যমে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে এটাকে একটা জায়গায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু এখন যা দেখছি সবকিছুকে একেবারে ডিনাই করে দেয়া, সংস্কারের অধ্যাদেশগুলো বাতিল করে দেয়া, গণভোট বাস্তবায়ন না করা, এই সব কিছু মিলে এখন তো অবশ্যই মনে হচ্ছে যে মানুষের যে প্রত্যাশা ছিল সেটা এখন আবার ঘুরে আগের জায়গায় চলে যাচ্ছে। আমরা শেখ হাসিনা যেই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে একটা রাষ্ট্র কায়েম করেছিল সেটাতেই আমরা ফিরে যাচ্ছি। আমি যদি নির্দিষ্ট করে একটু আপনার কাছে জানতে চাই যে আপনি তো শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, দায়িত্ব থাকাকালীন সময়ে কিন্তু আমরা দেখেছি যে শ্রমিকদের আন্দোলন হয়েছে বিভিন্ন দাবিতে, সেখানে নিজেকে কতটা সফল বলবেন? এবং বর্তমান সরকার বিএনপি
তারা আসার পরে সেই দাবিগুলো নিয়ে আসলে কোনো কথা হচ্ছে না কেন? আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মাত্র 3 মাস দায়িত্বে ছিলাম, তারপরে আবার আমাকে দপ্তর পরিবর্তন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ওই 3 মাস খুবই ক্রুশিয়াল টাইম ছিল, কারণ অভ্যুত্থানের পর অনেক আন্দোলন হচ্ছিল শ্রম অঞ্চলগুলোতে, বিশেষ করে প্রতিদিনই রিপোর্ট আসতো। ইভেন সর্বোচ্চ 129টা আলাদা আলাদা কর্মসূচি বা আন্দোলন হচ্ছে, এরকম রিপোর্টও পেয়েছি আমি একদিন। তো এইগুলো সলভ করা খুবই কঠিন সেই সময় ছিল, এবং আমরা নিয়মিতই স্টেক হোল্ডার কনসালটেশনগুলো করছিলাম, ট্রাইপার্টাইট মিটিংগুলো করছিলাম, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, সরকার পক্ষ মিলে, এবং এগুলো সমাধান খোঁজার চেষ্টা করছিলাম। এবং আমাদের সময়ে আমি যখন দায়িত্বে ছিলাম তখন আমাদের যেই লেবার লটা আছে সেটা আর ইতিবাচক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়, সেটা পরবর্তীতে যিনি উপদেষ্টা ছিলেন তার সময় সংস্কারটা বাস্তবায়ন হয়। এবং আমরা প্রথমবারের মতো বাংলাদেশে সরকার পক্ষ, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে একটা ট্রাইপার্টাইট 18 দফা একটা চুক্তি স্বাক্ষর করেছিলাম, এবং এটার মধ্য দিয়ে সবার মধ্যে একটা বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছিল। এবং সে সময় আন্দোলনগুলো অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছিল খুব অল্প সময়ের মধ্যে। এবং তখন যেই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল থ্রেট আমাদের পোশাক শিল্পের উপরে, সেটাকে রিডিউস করা সম্ভব হয়েছিল। এবং আমি একটা আইএলওর একটা সম্মেলনেও অংশগ্রহণ করেছিলাম শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে। সেখানেও আমাদের এই 18 দফা খুবই প্রশংসিত হয়েছিল এই চুক্তিটা, এবং তারা আমাদের প্রতি ভরসা রেখেছিল যে আমরা বাংলাদেশের শ্রম সেক্টরের ইতিবাচক পরিবর্তন এবং সংস্কার নিয়ে আসতে পারবো, গ্লোবাল স্ট্যান্ডার্ডের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো, পরবর্তীতে যেটা লেবার ল সংশোধনের মধ্য দিয়ে একটা বাস্তবতার দিকে এসেছে। কিন্তু এখন দাবিগুলো নাই কেন আসলে? মানে এখন কোনো আন্দোলনই দেখা যায় না আসলে। সেই সময়কার প্রেক্ষাপটে কিছু আন্দোলন যে যৌক্তিক ছিল না তা না, কিছু অবশ্যই যৌক্তিক ছিল, কিন্তু বেশিরভাগই আন্দোলন আমার মনে হচ্ছে যে অযৌক্তিক দাবি নিয়ে তো আন্দোলন ছিল, এর বাইরে পলিটিক্যালি মোটিভেটেড অনেক আন্দোলন ছিল। এবং তখন আমরা অনেক কিছু কিছু আন্দোলনের যখন রুট কজ খুঁজতে যেতাম যে আসলে কেন হচ্ছে, কারা করছে, তখন দেখতাম যে বিএনপিপন্থী কোনো সমিতি বা আওয়ামী লীগপন্থী কোনো, ওনাদের তো ওনার ক্ষমতায় থাকায় বিভিন্ন সবগুলো সেক্টরে বিভিন্ন সমিতি আছে, কর্মচারী সমিতি, শ্রমিক সমিতি, এগুলো আছে, তারাই এগুলোকে ফুয়েল দিত এবং এগুলোকে এক ধরনের নার্চার করতো। এখন দেখেন, এখনই সরকার আসার পরে এই ধরনের কোনো আন্দোলনই নাই, অথচ তখন এবং আমার মনে হয় একটা ইন্টেনশন বিভিন্ন এই গোষ্ঠীগুলোর মধ্যে বা এদের মধ্যে এক ধরনের এরকম এটাও ছিল যে এই সরকারকে হয়তো চেপে ধরলেই কিছু পাওয়া যাবে বা এরকম, সেই জায়গা থেকেও অনেক আন্দোলন হয়েছিল। আপনার যে শেষ কর্মদিবস ছিল যেদিন আপনি পদত্যাগ করেছেন, সেই সময় তো ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা ছিলেন। আপনি পদত্যাগ করার আগে সবশেষ কথাটা কি হয়েছিল আপনার সাথে আমরা জানতে চাই। তিনি কামনা জানিয়েছিলেন আমার পরবর্তী রাজনৈতিক জীবনের জন্য, এবং আমাদেরকে একটা ধন্যবাদ অফিসিয়ালি সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালনের জন্য একটা ধন্যবাদ জানানো হয় মাননীয় সাবেক প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এবং সেই সময়টাতে আমরা পদত্যাগ করি এবং পরবর্তীতে রাজনৈতিক জীবনে প্রবেশ করি। তো এই সরকারের সময় আসলে অনেক ধরনের মিশ্র অভিজ্ঞতা আছে, তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে যদি বলি তাহলে আমি বলতে চাইবো যে উনি পলিটিক্যাল ফিগার না হওয়ার কারণে হয়তো স্ট্রিক্টভাবে অনেক কিছুই করতে পারেন নাই, যেটা আমি মনে করি আরও কঠোর হওয়ার, আরও সরকারের ক্ষমতা প্রয়োগ করার এবং ব্যবহার করার সুযোগ ছিল বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, সেটা তিনি করতে পারেন নাই। কিন্তু তারপরেও তার এবং তার সরকারের ওভারঅল একটা সদিচ্ছা ছিল একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করার। আপনারা যারা ছিলেন আসলে অধিকাংশেরই রাজনৈতিক অভিজ্ঞতা তেমন ছিল না, এটা একটা বিষয় হতে পারে। এই সরকার তো রাজনৈতিক সরকার ছিল না, স্বাভাবিকভাবে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক কিংবা সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য এরকম ব্যক্তিদেরকে দিয়ে এই সরকারটা গঠন করা হয়েছিল, এবং সেই জায়গা থেকে একটা অরাজনৈতিক সরকারই ছিল। আপনি এখন পুরোপুরি একজন রাজনীতিবিদ হিসেবেই কাজ করছেন, একটা দলের আপনি মুখপাত্র হিসেবে কাজ করছেন। সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদেও লড়বেন, এনসিপি থেকে ইতোমধ্যে আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কোনো পরিকল্পনা করেছেন কিনা, কি দিতে চান ঢাকা সিটিকে? হ্যাঁ, আমি এনসিপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থী। ঢাকা আমি যখন স্থানীয় সরকার
মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তখন আমি খুব কাছে থেকে দেখেছি যে আসলে সিটি কর্পোরেশনগুলোর কি কি সমস্যা। এবং তখন তো আমার আমার কার্যপরিধির মধ্যে সবগুলো সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ সব কিছুই ছিল। খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে চ্যালেঞ্জগুলো কী কী এবং সেগুলো কীভাবে মোকাবেলা করা যায়, এগুলো নিয়ে আমরা অনেকগুলো উদ্যোগও সে সময় নিয়েছিলাম। তবে সেগুলোর কিছু কিছু উদ্যোগ সফলতার মুখ দেখেছে, কিছু কিছু উদ্যোগ যেহেতু দীর্ঘমেয়াদী প্রচেষ্টার বিষয় আছে, সেগুলো এখনও চলমান আছে। এবং ঢাকার আসলে অনেক সমস্যা, মানে ঢাকার ব্যাপারে বলতে গেলে আসলে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা, এরকম একটা অবস্থা। খুবই অপরিকল্পিতভাবে এখানে নগরায়ণটা হয়েছে এবং জনসংখ্যার দিক থেকেও মানে আমরা খুব প্রথম দিকেই টপ 5-এর মধ্যেই ঢাকা শহর রয়েছে এবং এটা অফিসিয়াল। আনঅফিসিয়ালি জনসংখ্যা আরও বেশি বলে আমার মনে হয়। তো সেই জায়গা থেকে একেবারেই অপরিকল্পিত এই শহরটাকে বাঁচিয়ে রাখাটাই এক ধরনের চ্যালেঞ্জ এই সময়ে আছে। তবে আমার মনে হয় যে সঠিক সহযোগিতা এবং সঠিক সদিচ্ছা যদি কারো থাকে কাজ করার, তাহলে এটাকে এখান থেকেও ট্রান্সফর্ম করা সম্ভব। এবং বিশেষ করে দক্ষিণ ঢাকা আমাদের পুরো, শুধু ঢাকা না, পুরো বাংলাদেশের জন্যই একটা ঐতিহাসিক জায়গা এবং প্রায় 400 বছর এই ঢাকা ছিল আমাদের রাজধানী। এবং এই যে হেরিটেজগুলোকে, এগুলোকে আমরা আসলে পৃথিবীর সামনে বা দেশের সামনে সেভাবে ফুটিয়ে তুলতে পারি না, শোকেস করতে পারি না। আমাদের যেই একটা গৌরবোজ্জ্বল ঐতিহ্য, ইতিহাস আছে, সেটাকে আমরা তুলে ধরতে পারি না। আমরা দেখি যে প্যারিসে কিংবা ইস্তানবুল, সেখানে তারা তাদের যেই অ্যাচিভমেন্ট বা হিস্ট্রিক্যাল যেই ঐতিহ্য, সেটাকে কিন্তু তারা সেভাবে পৃথিবীর সামনে তুলে ধরছেন, সেটাকে প্রিজার্ভ করছেন এবং প্রমোট করছেন। আমরা ঢাকায় সেটা পারি না। এবং আমাদের এখনও যদি পুরান ঢাকায় যাই, তাহলে অনেক স্থাপনা আছে 400 বছর আগের, 300 বছর আগের, এবং এগুলো স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন আছে, কিন্তু বাংলাদেশের মানুষজনই ভালো মতো জানে না যে আসলে কী কী আছে। তো অবশ্যই ঢাকার পুরনো গৌরবকে আবার রিক্লেম করার জন্য কাজ করতে চাই। এর বাইরেও ঢাকার জনগণের জীবনমান এবং মানুষের এই শহরে থাকার যে এক্সপেরিয়েন্স, সেটাকে বেটার করতে চাই। আপনি তো নিজে প্রার্থী হয়েছেন। এখন পর্যন্ত এনসিপি সারা দেশের যতগুলো সিটি কর্পোরেশন আছে, 5টা সিটি কর্পোরেশনে প্রার্থী দিয়েছে। আপনারা একটা জোটেও আছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এখন পর্যন্ত যে 5টা সিটি কর্পোরেশনে প্রার্থী দিয়েছেন, এর মধ্যে একটা গুঞ্জন আছে যে 2টা সিটি কর্পোরেশনকে বেশি গুরুত্ব দিচ্ছেন, একটা রাজশাহী সিটি কর্পোরেশন আর একটা যে আপনার যে সিটি কর্পোরেশন। তো যদি এই 2টা বেশি আলোচনায় থাকে, তাহলে আপনারা তো জোটেও আছেন, সেখানেও একটা আলোচনা হবে নিশ্চয়ই, সেখানেও সমঝোতার ব্যাপার আসতে পারে। সেই জায়গায় এই 2টা সিটি কর্পোরেশনকে টিকবে জোটের আলোচনায়? আমরা সকল সিটি কর্পোরেশনকেই গুরুত্ব দিচ্ছি। আমাদের জায়গা থেকে আমরা এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার প্রক্রিয়ার মধ্যেই আছি এবং আমাদের এটার প্রথম ধাপে 5টা সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করা হয়েছে, দ্বিতীয় ধাপে বাকি 7টাও করে দেওয়া হবে। এবং এর বাইরেও পৌরসভা, পৌর মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এই সবগুলো পদেই আমরা আমাদের এনসিপি সমর্থিত প্রার্থী ঘোষণা করব। সেটা আমাদের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি, তারা সেই বিষয় নিয়ে কাজ করছেন। জোট, এই নির্বাচনের জোট হবে কি হবে না, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি আমাদের অফিসিয়ালি। এবং যেহেতু এখনো পর্যন্ত নির্বাচনের ডেট ঘোষণা করা হয়নি এবং অনেক কিছুই অপরিষ্কার, বিএনপি সরকারের নির্বাচন দেওয়ার সদিচ্ছা আছে কিনা সেটাও খুব বেশি ক্লিয়ার না, কারণ তারা যেভাবে প্রশাসক নিয়োগ দিচ্ছে, তাতে এই বিষয় নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে, এবং এখন আরও জাতীয় অনেকগুলো বিষয় চলমান আছে, জুলাই সনদ, গণভোট সহ। আপনারা জানেন যে আমরা রাজপথেও আছি, রাজপথে আন্দোলন করছি, একই সাথে আমাদের প্রতিনিধিরা সংসদে তাদের রাজনৈতিক লড়াইটা চালাচ্ছেন। সেই জায়গা থেকে এখনও এই বিষয়ে আমাদের জোট কিংবা আমাদের সম্মিলিত ফোরামে কোনো আলোচনা হয়নি। আপনি যে বিষয়টা বলছিলেন যে নির্বাচন আদৌ হবে কিনা সিটি কর্পোরেশনে এখন, সেটাও একটা সংশয় আপনি প্রকাশ করেছেন। যদি আরেকটু স্পেসিফিক জানতে চাই, যে আপনি যেমনটা বলছিলেন যে নির্বাচনের পরেই সিটি কর্পোরেশনগুলোতে বিএনপি তাদের মনের মতো করে প্রশাসক দিয়েছে, তার মানে এই প্রশাসক দেওয়ারটার মানে ইঙ্গিতটা কি এমনই যে নির্বাচন এখন না দিলেও হচ্ছে? যদি সেটা হয়, নির্বাচন যদি না হয়, তাহলে আপনাদের পদক্ষেপটা কি হবে? নির্বাচন দেওয়ার সদিচ্ছা থাকলে তো অবশ্যই প্রশাসক নিয়োগ দেওয়া হতো না। নির্বাচন দেওয়ার জন্য প্রত্যেকটা সিটি কর্পোরেশন এলিজিবল ছিল, নির্বাচন দিয়ে দেওয়া যেত। তো প্রশাসক দেওয়া হয়েছে, আমার মনে হয় যে এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দখল করার মাধ্যমে
নির্বাচন হলে সে নির্বাচন ছিনতাই করার জন্য এক ধরনের প্রশাসকগুলো নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমরা দেখি যে প্রশাসকরা পুরো ঢাকায় সহ সারা দেশে যেখানে যেখানে প্রশাসক আছেন তারা নিজেদের পোস্টার লাগাচ্ছেন, ব্যানার লাগাচ্ছেন এবং ভোট চাচ্ছেন স্থানীয় সরকার নির্বাচনের জন্য। এটাও একটা প্রশ্ন থেকে যায় যে প্রশাসকের মানে মেয়রের সিটে বসে যদি মেয়র নির্বাচনের জন্য কেউ ভোট চায় বা প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে এখানে তার কোনো গণতন্ত্র অবশিষ্ট থাকে না। এবং এখানে স্বাভাবিকভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন তিনি যদি মেয়র নির্বাচনে অংশগ্রহণ করেন এবং তিনি করবেন, তিনি ভোট চাচ্ছেন আমরা দেখছি, তাহলে এটা গণতন্ত্র হত্যার শামিল বলে আমি মনে করি। এবং এর মাধ্যমে এটা অন্য যে কোনো প্রার্থীর জন্য এটা লেভেল প্লেইং ফিল্ড বলতে কিছুই থাকে না। এবং বিএনপিকে আমরা দেখেছি তারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে, সেখানে যেই যুক্তিতে তারা আন্দোলন করেছে যে সরকার ক্ষমতায় বসে নির্বাচন করলে, এখন একইভাবে কিন্তু তারা স্থানীয় সরকারে তাদের প্রার্থীদেরকে প্রশাসক হিসেবে ক্ষমতায় বসিয়ে নির্বাচন করানোর এক ধরনের পরিকল্পনা করছে। তো এটার মাধ্যমে বিএনপি তো প্রতিষ্ঠিতও হয়েছিল এভাবেই কিংস পার্টি হিসেবে সরকারের সরাসরি সহযোগিতা নিয়ে। রাষ্ট্রপতি থাকা অবস্থায় সরকার দল গঠন করে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা শুনেছি ডিজিএফআইয়ের মাধ্যমে বিভিন্ন জনকে দলে যুক্ত হতে বলা হচ্ছিল। তো এখনও ওইভাবেই স্থানীয় সরকার প্রতিষ্ঠান দখল করে অসাংবিধানিকভাবে সেখানে প্রশাসক নিয়োগ দিয়ে তাদেরকে আবার নির্বাচন করিয়ে, যেহেতু সে প্রশাসক আছে তার ক্ষমতা আছে, ওই ক্ষমতা ব্যবহার করে আবার নির্বাচনের মাধ্যমে সেখানে তার জয়টা সুনিশ্চিত করে তো বিএনপি আবার তাদের কিংস পার্টিকে আবার পুনরুজ্জীবিত করছে, আবার পুনঃপ্রতিষ্ঠিত করছে। আচ্ছা, এই যে 17 বছর যারা ক্ষমতার বাইরে ছিল তাদের মধ্যে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে বিএনপি। তারা এখন সরকার পরিচালনা করছে, বিরোধী দলে আপনারা আছেন। কিন্তু একটা আলোচনা চলছে এমন যে এনসিপি এবং জামাত যে 11 দলীয় জোট, আওয়ামী লীগ ফেরার যে এই শঙ্কাটা যেন না থাকে, এই কারণে জোর করে হলেও সাপোর্ট দিয়ে হলেও বিএনপিকে 5 বছর তারা ক্ষমতায় রাখতে চায়, একটা গুঞ্জন আছে। আবার দেখা যাচ্ছে যে বিএনপির একজনের সাথে আসলে বিরোধী দলের কেউ বিতর্কে এখন পর্যন্ত টিকে যাওয়াটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। তো যেই গুঞ্জনটা আসছে যে 5 বছর বিএনপিকে টিকিয়ে রাখবে বিরোধী দল, তাহলে এটা কি বিএনপিকে বিশেষ সুবিধা দেবে কিনা? এ ধরনের কিছু আমি এখন পর্যন্ত শুনি নাই। আমাদের এখন তো বিএনপি আছে বলে মনে হয় না। বিএনপি কাইন্ড অফ আওয়ামী লীগ হয়ে গেছে, কারণ বিএনপিকে গত 17 বছর আমরা যা বলতে শুনেছি এখন তারা তার উল্টোটা বলছে, এবং 17 বছর আওয়ামী লীগকে যা বলতে শুনেছি এখন তারা তা বলতেছে। বিএনপিকে সংবিধানের দোহাই দিয়ে সবচেয়ে বেশি বিএনপির উপর অত্যাচার নিপীড়ন করা হয়েছে, এবং এখন আমরা দেখতেছি একইভাবে বিএনপিও সেই একই জিনিস করতেছে। এই যে সালাউদ্দিন আহমেদ বলেন কিংবা ইলিয়াস আলী বলেন, তাদেরকে গুম করা হয়েছিল জাতীয় নিরাপত্তার কথা বলে। এখন জাতীয় নিরাপত্তার কথা বলে সেই সালাউদ্দিন আহমেদরাই তো গুম কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করে দিচ্ছেন। তো হয়তো ওনারাও কাউকে না কাউকে জাতীয় নিরাপত্তার কথা বলে গুম করতে চান। তো ওই বিএনপি, ওই যে আমি একটা জায়গায় বলেছিলাম যে বিএনপি দিনে দিনে আওয়ামী লীগ হয়ে উঠছে, এবং তার বক্তব্য আর আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখছি না। এবং সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মিথ্যা কথা বলছেন। তারা অধ্যাদেশগুলো বাতিল করার জন্য লিখিতভাবে যা দিয়েছেন, তারা সংসদে দাঁড়িয়ে তার সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন। যেমন আইনমন্ত্রী তিনি বললেন যে কোনো একটা অধ্যাদেশের ব্যাপারে এটা শক্তিশালী করার জন্য শক্তিশালী করা হবে, বাতিল করা হবে না। কিন্তু ওনাদের সংসদীয় কমিটির যে প্রস্তাব, সেখানে লেখা আছে যে এই অধ্যাদেশকে এই কারণে বাতিল করা হচ্ছে। তো এই যে একদম সাদা মিথ্যা, হোয়াইট লাই এর আশ্রয় তারা নিচ্ছেন। এবং আমার মনে হচ্ছে যে তারা আগের অবস্থাতেই, আগের যেইভাবে শেখ হাসিনা এখানে সংবিধান কাটাছেঁড়ার মধ্য দিয়ে এবং সম্পূর্ণ সিস্টেমটাকে কলাপস করিয়ে এক ধরনের ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছিল, এবং সেখানে তার অ্যাবসলিউট পাওয়ারকে সে আসলে সিকিউর করেছিল, বিএনপিও সেটা চায়। এবং সে কারণেই তারা জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে যে অধ্যাদেশগুলোর মাধ্যমে সেগুলো বাতিল করছে, কিন্তু ক্ষমতা বৃদ্ধি হচ্ছে যে অধ্যাদেশগুলোর মাধ্যমে সেগুলো রেখে দিচ্ছে। ডিপ টেস্ট বিষয়ে একটু জানতে চাই। এখন বেশ আলোচনায় আছে ডিপ টেস্ট থেকে যে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ব্যাপারে যে প্রস্তাবনার আলোচনাটা আছে এখন পর্যন্ত, আসলে এর বাস্তবতা কেমন, কি বলবেন? আমরা এই ধরনের কোনো আলোচনায় কখনোই আগ্রহ দেখাইনি। আমাদের সরকারের খুব ক্লিয়ার পাথটা ছিল সংস্কার বিচারের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অগ্রগতি করা, এবং তারপর একটা নির্বাচন আয়োজন করা। তো সেই অনুযায়ী আমরা এগিয়েছি এবং একটা নির্বাচনের দিকে এগিয়েছি। তো এই ধরনের আলোচনাগুলো ছিল বিভিন্ন মহলে, বিভিন্নভাবে এই ধরনের অফারগুলো ছিল,
কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তার পিপলের প্রতি কমিটমেন্ট, দেশের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে এই ধরনের কোনো ফাঁদে পা দেয়নি আমি বলবো। এবং ফলে একটা নির্বাচন হয়েছে, কিন্তু আসলে খুব দুঃখজনকভাবে নির্বাচনের আগে যে কমিটমেন্টগুলোর ভিত্তিতে আসলে নির্বাচনটা হয়েছে, এখন আবার আমরা দেখছি সেগুলো রাখা হচ্ছে না। তবে আমার মনে হয় যে যে কোনো সরকারের ক্ষেত্রেই এই ধরনের কোনো শক্তি যারা হয়তো যতক্ষণ পর্যন্ত জনগণের স্বার্থ এবং দেশের স্বার্থ সংরক্ষিত হয় ততক্ষণ পর্যন্ত সমস্যা নেই, কিন্তু যেখানে জনগণের স্বার্থ এবং দেশের স্বার্থ বিঘ্নিত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা তৈরি হয়, এই ধরনের কারোর সাথেই কোনো ধরনের বোঝাপড়ায় যাওয়া যে কোনো সরকারের জন্যই ক্ষতিকর। আচ্ছা, নির্বাচনের কথা যেহেতু বলছেন, যে নির্বাচনের পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে নির্বাচনের পর দিন থেকেই আওয়ামী লীগ ফেরার আলোচনাটা কিন্তু নতুন করে আসছে। বিশেষ করে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যেমনটা আলোচনায় আসছে যে নির্বাচনের পরেই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে, তারা তাদের ছোটোখাটো করে কর্মসূচিগুলো পালন করতে চাচ্ছে। তো এই যে ফেরার যে প্রশ্নটা, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সেই জায়গায় বর্তমান সরকার অর্থাৎ বিএনপি, তারা অনেক জায়গায় চুপ আছে, আবার অনেক জায়গায় বিএনপিও এটার প্রতিবাদ করছে, তারা কথাও বলছে। আপনাদের অবস্থানটা কি এই বিষয়ে? অনেক প্রার্থী এবং এমপিরাই আসলে ভোটের জন্য আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছে নির্বাচনের সময়, এবং ফলে ওই সমঝোতা, এবং আমরা তাদের অনেকের বক্তব্যেও তো সরাসরি শুনেছি যে আওয়ামী লীগকে নিরাপত্তা দিব, আমরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব, এই ধরনের বিভিন্ন কথা নির্বাচনী প্রচারণার সময় আমরা শুনেছি। তো এই সমঝোতার অংশ হিসেবেই তারা তাদের এলাকাগুলোতে আওয়ামী লীগকে রাজনীতি করার এক ধরনের সুযোগ তৈরি করে দিয়েছে, এবং সরকারও ক্ষেত্র বিশেষে সরকারি দল নীরব থেকেছে, কিন্তু কিছু জায়গায়, এবং আমরা এটাও দেখি যে বিএনপির অনেক নেতাকর্মীদের ভিডিও এখন ভাইরাল হয়, তারা কান্না করে বলছেন যে এতদিন যারা আমাদের উপর অত্যাচার করলো এখন তারাই রাজনীতি করছে, আবার বিএনপি হয়ে গেছে তারা, এবং ক্ষমতা পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য অনেকেই আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা সবসময় খুব স্পষ্টভাবে বলি যে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার থাকা উচিত না বিচার প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হওয়া পর্যন্ত, এবং বিচারের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সাথে, জুলাই গণহত্যার সাথে যারা জড়িত সকলের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে, এবং যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিলেন না তারা ক্ষমা চেয়ে প্রপার রিকনসিলিয়েশন প্রসেসের মাধ্যমে আবার রাজনীতি অথবা অন্যান্য কাজে ফিরতে পারেন। এর বাইরে তাদেরকে কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো ধরনের অ্যাপোলজি বা ওইরকম অবস্থান আমরা দেখি না। তারা এখনো খুব গর্ব ভরেই তারা যেটা করেছেন সেটাকে ওন করেন। ফলে আমার মনে হয় না যে তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার কোনো ধরনের সুযোগ দেওয়া উচিত। আপনারা কিন্তু প্রায় নির্বাচনের পর থেকেই জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার বিষয়ে বিএনপিকে নিয়ে নানা রকম প্রশ্ন আপনারা তুলছেন। আমি যদি একটু স্পষ্ট করে জানতে চাই যে বিএনপি যে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বা সংস্কার চায় না, এটা আপনারা নিশ্চিত হচ্ছেন কিভাবে? যদি হয়েও থাকেন তাহলে বিএনপির এইরকম অবস্থানের নেপথ্যে আসলে কি থাকতে পারে? তারা তো চাচ্ছে না, এটা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। তারা মুখে তারা এই যে অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়ার কথা বলছে, কিন্তু মুখে বলছে যে আরো শক্তিশালী করব, কিন্তু কাগজে কলমে বাতিল করে দিচ্ছে। এই যে অসত্য, মানে মিথ্যার আশ্রয় নিচ্ছে সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবং তা এটা সংস্কার কমিশনের আলোচনার সময়ই তাদের বডি ল্যাঙ্গুয়েজে কিছুটা বোঝা যাচ্ছিল যে তারা অতটা খুশি না সংস্কার নিয়ে। তারা বরং আরও ক্ষমতাকে কুক্ষিগত করতেই এবং নির্বাহী বিভাগের হাতে সকল ক্ষমতা এক জায়গায় পুঞ্জীভূত করতেই আগ্রহী, যেমন বিচারপতি নিয়োগ থেকে শুরু করে সবকিছু তারা তাদের কন্ট্রোলে রাখতে চায়। তো সেই জায়গা থেকেই আসলে এই শঙ্কাটা এবং এই শঙ্কার বাস্তবতাটা তৈরি হয়েছে। এবং এখান থেকে আমরা আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই অর্জন বা যতটুকুই কাঠামোগত সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা প্রিজার্ভ করার জন্যই বিরোধী দল সংসদে তারা তাদের প্রতিবাদ করছে। রাজপথে আমরা আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি, ইতিমধ্যে কর্মসূচি হয়েছে, বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা প্ল্যান করছি, এবং আমাদের এখানে জনগণের প্রতি একটা কমিটমেন্টের জায়গা আছে। জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, তারা হ্যাঁ ভোট দিয়েছে, এবং বিএনপিও আহ্বান জানিয়েছে। যদি এখন তারা বলছে এটা হচ্ছে নির্বাচনের কৌশল ছিল, এবং তারা এখন ওপেনলি বলছে যে এটা তারা এক ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে জনগণের সাথে। তো ওই জায়গা থেকে আমাদের একটা কমিটমেন্ট, এবং যেহেতু আমরা জনগণের প্রতিনিধিত্ব করি, জনগণের জন্যই, দেশের মানুষের জন্যই রাজনীতি করি, সেই জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমরা আমাদের এই
কার্যক্রম করতে হবে এবং অব্যাহত রাখবো। দীর্ঘদিন পর এইরকম একটা সংসদ কিন্তু মানুষ দেখছে, কিন্তু এই সংসদে এই কয়েকদিনে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গণভোট নিয়ে। এটা কি প্রত্যাশা করেছিলেন যে সংসদে শুধু গণভোট হবে কি হবে না, মানবে কি মানবে না, এটা নিয়ে আলোচনা হবে? না, ভেবেছিলেন কিনা? দেশের 70% জনগণ গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পরেও এই জনগণের সার্বভৌম শক্তির বিরুদ্ধে এক ধরনের ধৃষ্টতা দেখিয়ে নানা ধরনের কুযুক্তি কুতর্ক নিয়ে এসে এখন এই গণভোট নিয়ে আলোচনাই তারা করতে চান, এরকম একটা জায়গা থেকে অনেক নাটকীয়তার পর এখন আলোচনায় এসেছে। এমন একটা জায়গায় আমাদেরকে আসতে হলো, এটা খুবই দুঃখজনক। এবং আমরা মনে করি যে আসলে পলিটিশিয়ানদের সাথে পলিটিক্স করা ঠিক আছে, রাজনৈতিক দলগুলোর সাথে রাজনীতি করবে বিএনপি, এটাই স্বাভাবিক, কিন্তু জনগণের সাথে রাজনীতি করার ফলটা হয়তো বাংলাদেশের মানে খুব ভালো নজির নেই। যখন জনগণ এটাতে ইনভলভ হলো এবং জনগণের একটা রায় প্রতিষ্ঠিত হলো এবং পিপলস উইল তো সব কিছুর উপরে, সংসদের উপরে, সংবিধানের উপরে, কিন্তু পিপলস উইলকে সব কিছুর নিচে নামানো কিংবা ওই যে গণভোট অধ্যাদেশ বাতিল করে দেওয়ার মাধ্যমে আমার মনে হয় এটা জনগণের সাথে এক ধরনের প্রতারণা এবং জনগণের সাথে এক ধরনের অধ্যত্ব, ক্ষমতার অধ্যত্ব দেখানো হচ্ছে এবং এটার ফলটা আলটিমেটলি ভালো হবে না। আমরা কখনোই চিন্তা করি নাই যে আবার নির্বাচনের পরে এসে এই জিনিসগুলো নিয়ে জলঘোলা করা হবে, যেহেতু আমরা নির্বাচনের আগে দেখেছি তারা ভিন্ন কথা বলেছেন। সালাউদ্দিন আহমেদ নিজে বলেছেন যে সংবিধানে না থাকলেও গণভোট করা যায়, জিয়াউর রহমান করেছিলেন। তো উনি এখন বলছেন যে গণভোট নাকি জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। জনগণ তো গণভোটে ভোট দিয়েছে, যদি প্রতারণাই হতো তাহলে কেন ভোট দিবে? জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, একটা অংশ না ভোটও দিয়েছে, সে প্রায় 68-69% হ্যাঁ ভোট পড়েছে। তো ওনারা এক ধরনের জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং জনগণের বহুল আকাঙ্ক্ষিত রাষ্ট্রের কাঠামোগত সংস্কারকে বাধাগ্রস্ত করছেন। শেষ পর্যন্ত যদি গণভোট বাতিল হয়ে যায় তখন আপনারা কি করবেন? অবশ্যই আমাদের তখন জনগণের কাছে ফিরে যাওয়া এবং জনগণকে সাথে নিয়ে তাদের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের জন্য রাজপথে নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রথমতই এই সংসদ 17 বছর সংসদ না থাকার কারণে এবং দীর্ঘদিন কোনো এই যে সরকার দল বিরোধী দলের আলোচনা তর্ক না হওয়ার কারণে মানুষের এক ধরনের আগ্রহ আছে। কিন্তু এই সংসদ যদি জনগণকে কিছু না দিতে পারে এবং এই সংসদ যদি জনগণের কাঙ্ক্ষিত সংস্কার গণভোটের রায় বাস্তবায়ন করতে না পারে, তাহলে এই সংসদ তার আবেদন হারাবে। এখন কিন্তু সংসদে আপনি যেমনটা বলছেন যে বিরোধী দল সরকারি দল আলোচনাটা হচ্ছে দীর্ঘদিন পর, শুধু আলোচনায় না, এখন কিন্তু দেখা যাচ্ছে যে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ আছে সংসদে। এখনো দেখা যায় যে সংসদ চলাকালীন বা তার আগে পরে তিনটা দল, বিশেষ করে এনসিপি, বিএনপি, জামায়াত একসাথে ছবি তুলছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, এগুলোও দেখা যায়। আলাদা একটা পরিবেশ তৈরি হয়েছে। এর মধ্যে আবার গণভোট নিয়ে মনে হয় দূরত্ব বাড়ছে। তাহলে এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এখন আছে, এটা থাকবে? সবসময় চাই যে সরকার দল বিরোধী দলের মধ্যে এক ধরনের ন্যাশনাল ইন্টারেস্টে একটা ঐক্য এবং একতার মধ্য দিয়ে দেশটাকে ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য সবাই কাজ করবে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দিক থেকে বারবার এটা আমরা বললেও, আমরা এটাও বলেছি যে সকল ধরনের বৈশ্বিক কিংবা জাতীয় সংকটে আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। কিন্তু যখন এই গণভোটের মতো মীমাংসিত বিষয়, জুলাই সনদের মতো মীমাংসিত বিষয়গুলোকে নিয়ে ঝামেলা করা হয় এবং যেহেতু আমরা রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করি, জনগণের রায়ের বিরুদ্ধে ধৃষ্টতা দেখানো হয়, তখন আমাদের আসলে আর উপায় থাকে না রাজপথে নামা কিংবা সরকারের বিরোধিতা করা ছাড়া। এবং এই পরিস্থিতিতে আনার জন্য আসলে সরকারই দায়ী। সরকারের সদিচ্ছার উপরেই কিন্তু ডিপেন্ড করছে যে বিরোধী দল এবং সরকার দলের সম্পর্ক কেমন হবে, রাজপথে আন্দোলন হবে কি হবে না। সরকার যদি এই বিষয়গুলোর ক্ষেত্রে সদিচ্ছা দেখায় এবং টেবিলে বসে এই বিষয়গুলোর সমাধানের দিকে যায় এবং যে বিষয়গুলো অলরেডি মীমাংসিত, গণভোটের মতো বিষয়গুলো, সেগুলো যথাযথভাবে জনগণের রায় হিসেবে বাস্তবায়ন করে, সেক্ষেত্রে আমাদের তো সুসম্পর্ক বজায় রাখতে কোনো অসুবিধা নেই এবং আমরাও চাই যে বাংলাদেশ ভালো দিকে যাক। আমাদের সকলের রাজনীতি করার উদ্দেশ্যই হচ্ছে দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। 2 মাস প্রায় হয়ে গেল নির্বাচনের সময়। তো এই 2 মাসে বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন, মূল্যায়ন কিভাবে করবেন? কতটুকু সফল, কতটুকু ব্যর্থ, ভবিষ্যৎ কেমন দেখছেন? আমার মনে হচ্ছে এখন পর্যন্ত সরকার ব্যর্থ এবং সরকার শুধুমাত্র যে কমিটমেন্টের মধ্য দিয়ে নির্বাচনটা হয়েছে এবং যে কমিটমেন্টের মধ্য দিয়ে ওনারা এসেছেন সেটা লঙ্ঘন করেছেন তা না। সরকারের একেবারে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, এই যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা,
এগুলোর ক্ষেত্রেও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা ঈদ যাত্রার মতো একটা রেগুলার জিনিস, যেটা প্রতি বছর মানে কিছু সমস্যা তো আছে, যে সেটা একদম যেমন যুদ্ধ পরিস্থিতিটা আন্তর্জাতিক, এটা তো আর সরকারের কোনো হাত ছিল না, বা এটা সরকার জানতো না, কিন্তু ঈদ যাত্রাটা তো সরকার জানতো যে এটা হবে। তো এটার মধ্যে কি লেজে গোবর অবস্থা করে ফেলেছেন, এবং ওনাদের সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে ওনারা ওটা অ্যাড্রেসও করেন না, অ্যাকনলেজও করেন না, যে মানুষের কষ্ট হচ্ছে, অতিরিক্ত ভাড়া দেওয়া হচ্ছে, এটা প্রথমত অ্যাকনলেজ করতে হবে যে এটা হচ্ছে, তাহলে না আপনি এটার সমাধান বের করবেন। আপনি যদি বলেন যে হচ্ছেই না, তাহলে তো আপনি বলতেছেন যে না, আমার কাজ নাই। এই যে এইগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি মিথ্যার আশ্রয় নেওয়া, এবং এগুলোর ক্ষেত্রে একদম সবাই দেখতেছে একরকম, ওনারা দেখছেন ভিন্ন ভিন্ন পরিস্থিতি। এবং এই যে বাস দাঁড় করিয়ে রেখে মন্ত্রীর ভিজিট 3-4 ঘন্টা, এগুলো তো আমরা দেখেছি। তো এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে সরকার একেবারে রেগুলার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও খুব বাজে পারফর্ম করছে। একটা আলোচনা এরকম ছিল সাধারণ মানুষের মধ্যে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক আচরণ বা রাজনৈতিক ধারা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যদি সেটা অব্যাহত রাখতে পারেন, তাহলে তিনিও ইতিহাসের অনন্য উচ্চতায় পৌঁছাতে পারবেন। এই 2 মাসে তার কর্মকাণ্ড বা গতিবিধি দেখে আপনার কি মনে হচ্ছে? আমরা আসলে বুঝতে পারতেছি না যে এখানে প্রধানমন্ত্রী কে, এখানে কি তারেক রহমান প্রধানমন্ত্রী নাকি সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী। গতকালকে আমরা সংসদে দেখলাম তারেক রহমানকে প্রশ্ন করা হলো, সালাউদ্দিন আহমেদ উত্তর দিচ্ছেন। সাধারণত এই যে যখন আসলে বাচ্চাদের কথা ফুটে না বা কথা বলতে পারে না, এরকম বাচ্চাদেরকে যদি কেউ এসে নাম জিজ্ঞাসা করে, তাহলে নামটা বাবা মা বলে দেয় যে ওর নাম হচ্ছে এটা। তো আমরা দেখছি এরকম অবস্থা। প্রধানমন্ত্রীকে আগের সংসদে আমরা দেখতাম যে বিরোধী দলীয় নেতা প্রশ্ন করেন, সংসদ নেতা উত্তর দেন। তো এখানে আমরা দেখছি যে বিরোধী দলীয় নেতা প্রশ্ন করলে সংসদ নেতার পক্ষে বিভিন্ন জন উত্তর দেন। প্রধানমন্ত্রী একদিন উত্তর দিয়েছিলেন এবং খুবই অত্যন্ত লেজে গোবরে করে ফেলেছিলেন কারণ কি সেদিন হতে তার পারে? উত্তর। আমি জানি না কারণটা কি, এবং মানে খুবই অস্বাভাবিক মনে হচ্ছে এটা। উনি কি কথা বলতে পারেন না, নাকি বলতে চান না, এটাও আমার মনে হয় স্পষ্ট করা উচিত। নাকি উনি কথা বলতে গেলে ঝামেলা বাঁধবে ভয়ে ওনাকে কথা বলতে দেয়া হয় না, উনি কি কোনো ধরনের চাপে আছেন কিনা এটাও বোঝা মুশকিল। তো আমরা দেখি যে প্রধানমন্ত্রীর রোলটা খুবই পলিটিক্যাল রোল। এটা কোনো এমন রোল না যে পাবলিসিটি স্টান্ট করা বা সোশ্যাল মিডিয়ায় একটু ইয়ে নিয়ে আসা, একটা ভাইব ক্রিয়েট করা, বা হচ্ছে হেঁটে যাওয়া কোথায়, এগুলো প্রধানমন্ত্রীর রোল না। এগুলো করছেন ঠিক আছে, কিন্তু রাজনৈতিক বিষয়গুলোতে প্রধানমন্ত্রীর বক্তব্য কী, গণভোটের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য কী। তিনি যে গণভোটে হ্যাঁ ভোট চাইলেন, অনুরোধ করলেন হ্যাঁ ভোট দেওয়ার জন্য, এখন যে তার দল এবং তিনি এটার বিপক্ষে অবস্থান নিলেন, এই যে দ্বিচারিতা, এই বিষয়ে তার অবস্থান কি আমরা কিছু জানি না। আবার তার থেকে জানতে চাইলে উত্তর দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ। তো মানে প্রধানমন্ত্রীর রোলটা, ওনারা বলতেন যে অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস পলিটিক্যাল ফিগার না, কিন্তু আমরা দেখছি এই সরকারের প্রধানমন্ত্রী আগের সরকারের প্রধান উপদেষ্টার থেকেও আরও দুর্বল। তিনি একেবারে উত্তরে দিচ্ছেন না, তার পক্ষে আরেকজন উত্তর দিচ্ছে। এটা খুবই আনফর্চুনেট আমাদের জন্য, দেশের জনগণের জন্য। জনগণ তো তাকে নির্বাচিত করেছে। ফলে এই ধরনের একটা, এই কথাটা আমরা বলছি না, এই কথাটা মানুষের মধ্যে থেকে আসছে, জনগণের মধ্যে থেকে আসছে, যে প্রধানমন্ত্রীর যে রোলটা প্লে করার কথা, এটা প্লে যখন অন্য কেউ প্লে করে, এটা স্বাভাবিকভাবে এটা একটা অস্বাভাবিক ঘটনা পুরো পৃথিবীতেই। তো এটা খুবই কনফিউজিং আমাদের জায়গা থেকে। এই বিষয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন বলে আমরা মনে করি। এবং তিনি যদি কোনো কারণে কথা বলতে না পারেন, বা তাকে যদি বাধা দেওয়া হয়, বা কথা বলতে দেওয়া হচ্ছে না, বা কোনো চাপ থাকে, সেটাও তিনি জনগণের কাছে আই থিঙ্ক স্পষ্ট করা উচিত। ভারতের সাথে কেমন সম্পর্ক দেখছেন এখন, বা কি সম্ভাবনা দেখছেন? এখন পর্যন্ত তো সেভাবে আসলে এখনো বলা কঠিন যে কি ধরনের সামনে কি ধরনের সম্পর্ক বা কি ধরনের কার্যক্রম হবে। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে ভারতের সাথে যত চুক্তি হয়েছে সেখানে বাংলাদেশের জাতীয় স্বার্থ ভুলুণ্ঠিত হয়েছে, এবং বাংলাদেশের স্বার্থ থেকে বেশি ভারতের স্বার্থ রক্ষা করা হয়েছে। যেহেতু এই সরকারের সাথে এখন পর্যন্ত কোনো সে ধরনের বোঝাপড়া হয়নি, এবং বিগত সরকারের সময় সরকারের বলিষ্ঠ অবস্থানের কারণে দেখা যায় যে ভারত সরকারের সাথে খুব একটা ভালো সম্পর্ক করার ব্যাপারে আগ্রহী ছিল না। তো এই সরকারের ক্ষেত্রে আমরা হয়তো কিছুদিন পরে কিছু ডিপ্লোম্যাটিক আদান প্রদান বা আলাপ আলোচনার হলে আমরা বুঝতে পারবো যে আসলে কীরকম সম্পর্ক। একটু স্পোর্টস নিয়ে জানতে চাই, আপনি যেহেতু কাজ করে আসছেন। সাকিব আল হাসান ব্যাপারে আপনার কঠোর অবস্থান ছিল, বর্তমান সরকারের অবস্থান কেমন দেখছেন? নমনীয় অবস্থান নিচ্ছে, কিন্তু আজকে সকালেও আমি যখন উঠলাম, সাকিব আল হাসানের ডেইলি স্টারের একটা ইন্টারভিউ আমার চোখে পড়লো। তিনি বলছেন যে এখন ক্রিকেটটাই খেলতে চাই, আওয়ামী লীগ যদি আবার সক্রিয় হয় বা আমরা করতে পারি, তাহলে রাজনীতিটা করব।
বর্তমান সরকার যদি চায় সাকিব আল হাসানকে এনে এখানে আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক কিছু একটা বানিয়ে দিতে, তাহলে তারা করতে পারে। তাদের মধ্যে আমি এই ধরনের একটা অ্যাপ্রোচই দেখছি। এবং সাকিব আল হাসান তার সাক্ষাৎকারে বলেছেন যে এখন তো একটা সরকার আছে, যেভাবেই নির্বাচিত হোক না কেন, তার মানে এই সরকারের নির্বাচন প্রক্রিয়া নিয়েও সাকিব আল হাসান প্রশ্ন তুলছেন এবং এই নিয়ে এই সরকারকেও বৈধ সরকার হিসেবে তিনি মেনে নিচ্ছেন না। তারপরেও যদি এই সরকার এতটাই মানে এতটাই অধম হয় যে যেই সাকিব আল হাসান এই সরকারকেও ঠিকভাবে মানছেন না বা এই সরকারের নির্বাচন প্রক্রিয়াটাকেও প্রশ্ন করছেন, সেই সরকার যদি সাকিব আল হাসানকে ফিরিয়ে আনে, তাহলে আসলে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া বা এই সরকারের প্রতি আফসোস প্রকাশ করা ছাড়া আর কিছু থাকবে না। এবং আমি যেটা আমার রাজনৈতিক অবস্থাটা যেই কারণে নেয়া সেই সময়কার সময়, সেটা ছিল এই জায়গা থেকেই যে সাকিব আল হাসান আসলে খেলার থেকে বেশি রাজনীতিতে আগ্রহী এবং তিনি আওয়ামী লীগের রাজনীতিটাই করতে চান এবং একটা নিষিদ্ধ সংগঠনের রাজনীতি করার আগ্রহ তিনি প্রকাশ করছেন মিডিয়ায়। এই রকম কেউ যদি দেশে থেকে বলে যে আমি আওয়ামী লীগের রাজনীতি করতে চাই, বর্তমান আইন অনুযায়ী তো তাকে গ্রেফতার করা উচিত। তিনি দেশের বাইরে থেকে বলছেন, তাকে যদি এই সরকার দেশে আনতে চায় তাহলে হয় ব্যাকডোর কোনো বিষয় আছে এখানে, অথবা সরকারের কোনো দুর্বলতা হয়তো আছে, সেটাই প্রতীয়মান হবে আর কি। বিসিবির সভাপতি হিসেবে ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল, এই দুইজনের মধ্যে কার নেতৃত্বকে বেশি কার্যকর মনে করেন? ফারুক আহমেদ ভাই অনেক চেষ্টা করেছেন, কিন্তু তার সময়কার সময় অনেকগুলো বাস্তবতা ছিল। একটা প্রায় অর্ধেক বোর্ড তখন ছিল, আধা বোর্ড, 25 জন ডিরেক্টর ছিলেন না, 10 জনের টিম নিয়ে কাজ করতে হচ্ছিল। আবার একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে ছিল। তো তিনি চেষ্টা করেছেন, তবে আমার মনে হয় দুইজনের মধ্যে যদি বলেন তাহলে কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে, যেহেতু আমিনুল ইসলাম বুলবুলের আইসিসিতে কাজ করার একটা অভিজ্ঞতা আছে, আফগানিস্তানের ক্রিকেট এবং চায়নাতেও ক্রিকেট ইকোসিস্টেম তৈরিতে তিনি কাজ করেছেন, সেই জায়গা থেকে এবং যদি পারফরমেন্সের জায়গা থেকেও দেখি, খুব দ্রুত হয়ে যাবে এটা আসলে জাজ করা, কারণ ফারুক আহমেদও খুব বেশি দিন সুযোগ পাননি, সময় পাননি, এবং আমিনুল ইসলাম বুলবুলেরও খুব বেশি সময় হয়নি। এর মধ্যে নির্বাচন হয়েছে, এখন আবার নানা ধরনের জটিলতা আছে। হয়তো আমরা সামনের দিনে বলতে পারবো যে আসলে কে কতটুকু সফল, তবে তাদের দুজনের মধ্যেই সদিচ্ছা ছিল এবং চেষ্টার ঘাটতি ছিল না। বিসিবির নির্বাচন, তদন্ত কমিটি গঠন এবং একটা বিষয় হচ্ছে আপনিও তদন্ত কমিটিকে তেমন সাক্ষাৎকার দিতে চাননি, এরকম আলোচনায় আছে, এবং ঘরোয়া ক্রিকেটের যে স্থবিরতা, এই সামগ্রিক বিষয়ে কি বলবেন? এই তদন্ত কমিটি অবৈধ এবং এই তদন্ত কমিটিতে যিনি বিচারক ছিলেন এবং যারা লিগ্যাল ব্যাকগ্রাউন্ডে ছিলেন, আমি জানি না তারা কি বুঝে আসলে আদালত অবমাননা করলেন এবং তারা বাংলাদেশের উচ্চ আদালতকে এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখালেন। উচ্চ আদালতে বিচারাধীন একটা বিষয়ে তারা তদন্ত করলেন এবং আমার মনে হয় এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই তারা করেছেন। এবং তদন্ত প্রতিবেদনের বিষয়েও তারা যেটা বলেছেন যে তারা কিছু সুপারিশ করেছেন, তারা আসলে সেভাবে কাউকে দোষী করার মতো কিছু পান নাই। কিন্তু তদন্ত কমিটির শিরোনামে খুবই মানে অবাক করার বিষয়, শিরোনামের মধ্যেই বলে দেওয়া ছিল যে অনিয়ম, মানে ডিসিশনটা তদন্ত কমিটি গঠনের সময় দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে তদন্ত কমিটি তদন্ত করে বলছে যে তারা তেমন কিছু আসলে পান নাই। তারা কিছু সুপারিশ করেছেন কিন্তু কাউকে অ্যাকিউজ করার মতো কিছু তারা পান নাই। তাই এক ধরনের রঙ্গমঞ্চ চলছে এবং তদন্ত করেও খুব একটা মনে হয় হালে মানে পানি পাননি বর্তমান ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন। আমি শুনেছিলাম যে তদন্ত কমিটির রিপোর্ট আসার সাথে সাথেই বোর্ড ভেঙে দেওয়া হবে, অ্যাডহক কমিটি দেওয়া হবে, দিস অ্যান্ড দ্যাট, কিন্তু তদন্ত কমিটির রিপোর্টে হয়তো ওনারা হতাশ হয়েছেন। তদন্ত কমিটিকে অনিয়ম খুঁজে বের করতে বলা হলেও অনিয়ম খুঁজে পাওয়া যায় নাই এবং এই বিষয়গুলোতে আসলে অধিকাংশ বিষয়ই আদালতে মীমাংসা হয়েছে। সে সময় উচ্চ আদালতের 2টা রিট হয়েছিল বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে, সেখানে রায় এসেছিল, তার ভিত্তিতে কিন্তু নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। ফলে তদন্ত কমিটি একে তো হচ্ছে আদালত অবমাননা হয়েছে তদন্ত কমিটির মাধ্যমে, এবং দ্বিতীয়ত একটা অটোনমাস বডির উপর আপনি তদন্ত করতে পারেন না এবং তদন্ত করেও আপনি কিছু পান নাই। তো এই আদালত অবমাননা এবং অটোনমাস বডি, দুইটাই ইস্যুর জায়গা থেকে আমি তদন্ত কমিটির কার্যক্রমে বা সাক্ষাৎকারে আমি সাড়া দেই নাই। তারপরে সাক্ষাৎকার দিলে বিষয়টা স্পষ্ট হতো কিনা আপনার অবস্থানটা? সাক্ষাৎকার দিলে এটা আদালত অবমাননা হতো এবং আমিও তারা যেই অপরাধটা করছে, এটা তো অপরাধ, কন্টেম্পট অফ কোর্ট, সেই অপরাধের অংশ হতাম। এবং আমি যখন লিগ্যাল অ্যাডভাইস নিলাম, তখন আমাকে বলা হলো যে আপনি যদি এটা অংশ হন তাহলে এটা পরবর্তীতে লিগ্যাল কমপ্লিকেশনস তৈরি হতে পারে। কারণ রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে আমি তো আদালত অবমাননা করতে পারি না। ওনারা করেছেন, ওনাদের হয়তো ভিউজ থাকতে পারে আলাদা।
সাকিব আল হাসানের পাশাপাশি মাশরাফি বিন মুর্তজার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি, যদি স্পষ্ট করে জানতে চাই যে ভবিষ্যতে তাকে কোনো ভালো বড় দায়িত্বে দেখার সম্ভাবনা আছে কিনা? আমি জানি না, সেটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। এবং আমার মনে হয় যে ওনাদের সাকিব আল হাসান তো তার রাজনৈতিক অবস্থান স্পষ্টই করেছেন, তিনি আওয়ামী লীগ করতে চান, নিষিদ্ধ সংগঠন করতে চান তিনি। কিন্তু মাশরাফি বিন মুর্তজা তার রাজনৈতিক অবস্থান এখনও সেভাবে স্পষ্ট করেননি। তবে মাঝখানে কয়েকবার তিনি জনগণকে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। আমি যতদূর আমার মনে পড়ে, আমি যদি সঠিক হই, গণঅভ্যুত্থানের সময়কার তার অবদান নিয়ে, তার অবস্থান নিয়ে তিনি কথা বলার চেষ্টা করেছেন এবং গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি সহমর্মিতার জায়গাটাও দেখিয়েছেন। কিন্তু সামনের দিনে কিভাবে কি হবে সেটা আমি জানি না। তবে আমার আইডিয়ালি, আদর্শিকভাবে যদি আমার চাওয়া বলেন, তাহলে আমি অবশ্যই চাইতাম যে যারা বাংলাদেশের ক্রিকেটে অবদান রেখেছেন, যাদের বাংলাদেশের ক্রিকেটের সামনেও অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে কন্ট্রিবিউট করার সুযোগ আছে, তারা যদি রাজনীতিতে জড়িত না হয়ে বরং ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতেন, তাহলে বাংলাদেশের ক্রিকেটটা অনেক দূরে এগিয়ে যেত। গতকাল আপনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন তামিম ইকবালের সাথে নাজমুল হাসান পাপনের যে মিটিং এর বিষয়টা, নিশ্চিত কারো হয়েছেন কিভাবে? নাম বলে নেই, যা হোক, ইঙ্গিত করেছেন, নিশ্চিত হয়েছেন কিভাবে? না, আমি আসলে আপনাদের মতো সাংবাদিকদের থেকেই জানতে পেরেছি যে লন্ডনে একটা বৈঠক হচ্ছে এবং সেখানে বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল এবং নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করে জয় শাহের সাথে মিটিং করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন, লবিং করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এবং এটা পরবর্তীতে আমি আরও কয়েকটা জায়গা থেকে ভেরিফাই করে আসলে নিশ্চিত হয়েছে যে আসলেই এই বৈঠকটা হয়েছে। এই রাষ্ট্র চাইলে, সরকার চাইলেই খোঁজখবর নিতে পারে যে কারা গেছেন, কোথায় গেছেন। এটা তো ইমিগ্রেশনেই ইনফরমেশন আছে যে কারা কারা সেই বৈঠকে ছিলেন। এবং আমি দেখলাম যে বিসিবি দখল করার জন্য, অবৈধভাবে বিসিবি দখল করার জন্য এখন আওয়ামী লীগের সহযোগিতা নেওয়া হচ্ছে, ভারতের শরণাপন্ন হতে হচ্ছে। আমাদের যে দীর্ঘদিনের জাতিগত লড়াই এখানে আধিপত্যবাদের বিরুদ্ধে, সেটাকেও বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। সেই জায়গা থেকেই আমি আসলে মনে করেছি যে এটা মানুষের কাছে যাওয়া উচিত, এটা প্রকাশ হওয়া উচিত যে আমাদের এটা শুধুমাত্র ক্রিকেট না, এটা তো আমাদের জাতীয় লড়াই, আমাদের মাথা উঁচু করে বাঁচার অধিকার এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে সম্মান ও মর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অধিকার। এগুলোকে যখন জাস্ট ক্ষুদ্র ব্যক্তি স্বার্থে এবং একটা চেয়ারে বসার লোভে এই সকল কিছুকে উপেক্ষা করে আবার তাদের শরণাপন্ন হওয়া, তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সুযোগ তৈরি করে দেওয়াটা, এগুলো আমার মনে হয়েছে যে খুবই অত্যন্ত নোংরামি এবং এগুলো আমাদের বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে। তামিম ইকবাল যদি বিসিবির প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তাহলে দেশের ক্রিকেটে কেমন প্রভাব পড়বে, আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? হলে কি হবে না হবে সেটা তো আর আমরা এখন বলতে পারবো না। কিন্তু আমার যতদূর জানা আছে যে তিনি হচ্ছেন না আর কি, বিএনপির দিক থেকেও এটা খুবই আনফর্চুনেট। তিনি অনেক পরিশ্রম করেছেন, সেটা সৎপথে হোক অসৎ পথে হোক, যেভাবেই হোক। এখন ক্ষমতায় আসার পরে বিএনপি আবার অন্য কয়েকজনের নাম শোনা যাচ্ছে, অন্যদের কথা ভাবছে। আসলে বিসিবি তো আসলে সবসময় বাংলাদেশে অ্যাজ এ রাজনৈতিক পলিটিক্যাল পোস্ট হিসেবেই ব্যবহৃত হয়ে এসছে। রাজনৈতিক যেই দল আসে সে তার রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে এখানে বসায় দেয়, তার ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড থাকুক বা অভিজ্ঞতা থাকুক বা যাই হোক না কেন। শুধু আমাদের সময় আমরা একটা ব্যতিক্রম করেছি, এক্সপার্টদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্যাপ্টেন ফারুক আহমেদ তিনি প্রেসিডেন্ট হয়েছেন। আরেকজন ক্যাপ্টেন, বাংলাদেশের ফার্স্ট টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল ভাই আবার প্রেসিডেন্ট হয়েছেন। তার ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা এবং তার ক্রিকেট নিয়ে যেই অভিজ্ঞতা, এক্সপার্টিসের জায়গা থেকে অনেকে আমরা এনেছি। তো সামনের দিনে আমার মনে হয় না এই জায়গাগুলো আর থাকবে। এখন থেকে আবার পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আবারও, কিন্তু খুব ভালো হতো যদি স্পোর্টসের মধ্যে রাজনীতি না আসতো। যদিও বিএনপি তাদের ইশতেহার থেকে শুরু করে সব জায়গায় বলেছে যে তারা ক্রীড়ার রাজনীতিকরণ করবে না, কিন্তু আমরা দেখছি তারা আবারও ওই একই পথে হাঁটছে। গণ অভ্যুত্থানের পরে মানুষ এনসিপিকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছে এবং একটা প্রত্যাশা তৈরি হয়েছে এনসিপির ওপরে। তো এই জায়গা থেকে আগামী দিনে মানুষের প্রত্যাশা পূরণে এনসিপি এবং আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেকে কোথায় দেখতে চান? আমরা বাংলাদেশের জনমানুষের দল হয়ে উঠতে চাই। আমরা দেখেছি যে বিভিন্ন বাংলাদেশের যে দলগুলো আছে তারা নির্দিষ্ট গোষ্ঠীর দলে পরিণত হয়েছিল, তারা নির্দিষ্ট চেতনার দলে পরিণত হয়েছিল।
এবং তাদের নির্দিষ্ট ঘরানা আছে বা নির্দিষ্ট আদর্শিক বোঝাপড়া বা আছে। তো সেই জায়গায় আমরা নিজেদেরকে একটা মধ্যমপন্থী রাজনৈতিক দল হিসেবে বলি, এবং আমাদের এই মধ্যমপন্থী এবং এক ধরনের অংশগ্রহণমূলক রাজনৈতিক চরিত্র থাকায় এনসিপিকে বাংলাদেশের মানুষ যেই মতধারারই হোক না কেন, যেই কমিউনিটিরই হোক না কেন, তারা মনে করে যে এনসিপিকে তারা খুব আপন মনে করে এবং এনসিপির সাথে যুক্ত হওয়ার জন্য তাদের সেই রাস্তাটা খোলা আছে এবং খোলা থাকে। এবং আমরা আমাদের বক্তব্যের ক্ষেত্রে কিংবা সংসদে আমাদের প্রতিনিধিরা জনগণের প্রতিনিধিত্ব করার, জনগণের রিয়েল প্রবলেম তুলে ধরার জায়গাটাতে অবদান রাখতে চান। এবং সামনের দিনে আমরা এবারের নির্বাচনের মধ্য দিয়ে এবং গত 1.5 বছরের পথ চলার মধ্য দিয়ে যেই জায়গাগুলোতে দেখেছি যে রাজনৈতিকভাবে আমাদের সীমাবদ্ধতা আছে বা আরও কাজ করার সুযোগ আছে, সেই জায়গাগুলোতে সামনের দিনে কাজ করতে চাই এবং এনসিপিকে একটা শক্তিশালী জনগণের দল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এনসিপির মুখপাত্র হিসেবে এবং তরুণ রাজনীতিবিদ হিসেবে দেশের মানুষের জন্য এবং বিশেষ করে তারুণ্যের জন্য কোনো মেসেজ আছে কিনা আপনার? অবশ্যই আমরা দেশের মানুষের জন্য আমাদের বাংলাদেশের ইতিহাসের এই পর্যায়ে এসে বলতে চাই যে বাংলাদেশের ইতিহাসে অনেকগুলো অর্জন আমাদের আছে, ঠিক তেমনি অর্জনগুলো বিলীন হয়ে যাওয়ার ইতিহাসও আছে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদের মধ্যে, জনগণের মধ্যে যেই প্রত্যাশার বীজ বপিত হয়েছিল, অবশ্যই সেখান থেকে সেটাকে আমরা ব্যর্থ হতে দিব না। এবং আমরা গণভোটে বাংলাদেশের জনগণ যেই গণরায় দিয়েছিল সেটা বাস্তবায়নের জন্য আমাদের রাজনৈতিক যে কমিটমেন্ট সেটা বাস্তবায়ন করব, এবং সেক্ষেত্রে আমরা জনগণের সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করি। একই সাথে এই গণঅভ্যুত্থানে ইউথদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান আছে, এবং আমরা মনে করি যে ইউথদের যে এনার্জিটা আছে বাংলাদেশে এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যেই সম্ভাবনাময়ী সময় আমরা পার করছি, এটাকে যথাযথভাবে কাজে লাগানো, বিশেষ করে ইউথদের যে চ্যালেঞ্জগুলো আছে, বেকারত্ব সহ আরও নানা ধরনের সমস্যা আছে, পুরো ইকোসিস্টেমের মধ্যেই সমস্যা আছে, সব কিছু সমাধানের মাধ্যমে আমাদের এই যুবশক্তিকে একটা জনশক্তিতে পরিণত করার মাধ্যমে এবং যুবকদের, ইউথদের, তরুণদের একটা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্র থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর পরিচালনার মাধ্যমে আমরা একটা সুন্দর বাংলাদেশ, উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। দর্শক দেখছিলেন এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপন। আজ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে এশিয়া পোস্টের পরবর্তী আলাপনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।